আসসালামু আলাইকুম। আজ 15 অক্টোবর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জেনারেল কবিরের ভারতে পালিয়ে যাওয়ার ভয়াবহ গোপন তথ্য ফাঁস। সাবেক মন্ত্রী আনিসুল ও সালমান এফ রহমানের ফাঁসি কি সবার আগে হচ্ছে? গাজায় বিশ্বাসঘাতকদের ফাঁসি দিচ্ছে হামাস। এবার বিস্তারিত। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ। গত 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে। জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী জেনারেল কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আমার দেশের সঙ্গে আলাপে তিনি বলেন, জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে, এটা আমরা জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এখানে কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে। এটা দ্রুত তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীর দিতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আছে। বিশিষ্ট আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শহীদুজ্জামান জেনারেল কবিরের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আখ্যা দিয়ে আমার দেশকে বলেন, জেনারেল কবির যদি সত্যি ভারতে পালিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা খুবই উদ্বেগের বিষয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হলো জেনারেল কবির যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দর সহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। তাহলে তিনি কিভাবে পালালেন? এই প্রশ্নের জবাব তো কর্তৃপক্ষকে দিতে হবে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক তদন্ত হতে হবে। তিনি বলেন, আমাদের জেনারেলরা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং ভারত তাদের আশ্রয় দিচ্ছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ভারত আসলে উস্কানি দিচ্ছে। ভারত চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। ভারতে যেসব জেনারেল আশ্রয় নিচ্ছে তারা যে ভারতের হয়ে এখানে নানা ধরনের অপরাধ করেছে তা এখন প্রমাণিত। অপরাধী জেনারেলদের ভারত যে আশ্রয় দিচ্ছে সে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানিয়ে এই বিশ্লেষক বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই নজর রাখছে। সরকারের দায়িত্ব হলো বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং এসব অপরাধীর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুত শেষ করা। এটা করতে পারলে ভারত তখন আন্তর্জাতিকভাবে চাপে পড়বে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ মোট ৪৫ জনের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। বুধবার জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত 7টি মামলায় অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী, সাবেক সচিব ও সংসদ সদস্যরা। তবে তাদের এজলাসে না তুলে খাস কামরাতেই শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই ৮ জানুয়ারির মধ্যে তদন্ত সম্পন্ন করার আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই মাসে সংঘটিত কথিত গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের 4র্থ দিনের শুনানি চলছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন। মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ উপস্থাপন করে। এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ।
বিশ্লেষকরা বলছেন, আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার সবার আগে শেষ হবে। নির্বাচনের আগেই এদের বিচারের রায় ঘোষিত হতে পারে ধারণা করা হচ্ছে। প্রসিকিউশন টিম আশা করছে আওয়ামী লীগের এই দুই নেতার ফাঁসির আদেশ হতে পারে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর সম্প্রতি কুড়িগ্রামে অনুষ্ঠিত পর্বটি নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় ভাওয়াইয়া শিল্পী ও গীতিকবি শফি ভাওয়াইয়া অভিযোগ করেছেন যে অনুষ্ঠান আয়োজনের সময় কুড়িগ্রামের স্থানীয় ও নিবেদিত প্রাণ ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, বরং এমন শিল্পীদের দিয়ে ভাওয়াইয়ার অংশটুকু সাজানো হয়েছে যারা এই লোকসঙ্গীতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। ভাওয়াইয়া শিল্পী শফি ভাওয়াইয়া তার ফেসবুক পোস্টে এই অভিযোগ উত্থাপন করেন। তিনি লেখেন, কুড়িগ্রাম ভাওয়াইয়ার সুতিকাগার। এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন ভাওয়াইয়ার মুকুট অনন্ত কুমার দেব, শফি ভাওয়াইয়া, পঞ্চানন রায়, ভূপতি ভূষণ বর্মা, জাহাঙ্গীর হোসেন জেহাদ সহ অসংখ্য জনপ্রিয় ও নিবেদিত প্রাণ শিল্পী। এই ঐতিহ্যকে অবমূল্যায়ন করা এক ধরনের অশ্রদ্ধা। তিনি আরো বলেন, ভাওয়াইয়া কুড়িগ্রামের প্রাণ। এই প্রাণকে অবমূল্যায়ন করা মানে উত্তরবঙ্গের সংস্কৃতি ও সত্তাকে উপেক্ষা করা। হানিফ সংকেত সাহেবের মতো গুণী নির্মাতার কাছ থেকে আমরা আরও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছিলাম। শফি ভাওয়াইয়ার এই অভিযোগকে স্থানীয় জনগণ ও সাংস্কৃতিক কর্মীরা সমর্থন জানিয়েছেন। তারা এই ঘটনাকে শিল্পীদের উপযুক্ত মর্যাদা না দেওয়ার গুরুতর অন্যায় হিসেবে দেখছেন। স্থানীয় একজন সমর্থক মন্তব্য করেছেন, আপনার মর্যাদা অনেক উপরে। আমি মনে করি এটা নিয়ে কথা না বলাই ভালো। ওদের ব্যর্থতা যে আপনার মতো একজন শিল্পীকে খুঁজে বের করতে পারেনি। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শফি ভাওয়াইয়া ভবিষ্যতে ইত্যাদি বা এমন কোনো আয়োজনের ক্ষেত্রে স্থানীয় ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দিতে এবং এই ঐতিহ্যকে সম্মানের সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংস্কৃতি ও শিল্পীদের প্রতি সংবেদনশীলতা দেখানোর বিষয়ে এই বিতর্ক কুড়িগ্রামের সাংস্কৃতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলের শীর্ষ নেতারা আত্মগোপনে আছেন কিংবা দেশ ছেড়ে পালিয়েছেন। এই তালিকায় রয়েছেন সাবেক হুইপ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মতে মাশরাফি এখন আর রাজনীতিতে নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। মাশরাফি ইস্যুতে কথা উঠে এসেছে সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে। তিনি সাকিবকে নিয়ে জানান, তাকে দেশে খেলতে দেওয়ার বিষয়ে সহায়তা করার সুযোগ আর নেই। এখনও শেখ হাসিনাকে সমর্থনই তার মূল কারণ। সাকিবের বিষয়ে আসিফ এরপর বলেন, প্রথমত সাকিব আল হাসানের বিষয়গুলো কিভাবে আসলো। শেয়ার মার্কেটের কেলেঙ্কারি নিয়ে মামলা হলো, তারপর আরও কিছু ফিনান্সিয়াল ফ্রড নিয়ে দুদকের মামলা চলছে, তারপর তার বাবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন ভিডিও সামনে এসেছে, তার পরিবারের বিরুদ্ধেও সম্ভবত হত্যা মামলা আছে। তো এগুলোর কারণে সামনে এসেছে বিষয়টা, এমন না যে আমরা পিক আপ করে নিয়ে এসেছি। আদার অ্যাক্টিভিটিস যেগুলোর কারণে বিষয়টা সামনে চলে এসেছে। এরপর ওনার শেখ হাসিনাকে এন্ডোর্স করার দিক দিয়ে এটা আবার আলোচিত হয়েছে। যদিও মূলত মাশরাফি 1 বছর আগেই এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন তিনি এখন আর রাজনীতিতে নেই। মাশরাফি বলেন, যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি, এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না। এই বক্তব্য দিয়েই তিনি রাজনীতি থেকে সরে আসার বার্তা দিয়েছিলেন। গত 1 বছরে মাশরাফির ফেসবুক পোস্টগুলোতেও রাজনীতি বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পক্ষান্তরে সাকিব আল হাসান একাধিকবার আওয়ামী লীগকে সমর্থন করে বক্তব্য ও পোস্ট দিয়েছেন। সাকিব প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। শেয়ার বাজার কেলেঙ্কারি, আর্থিক জালিয়াতি ও একটি হত্যাকাণ্ডে পরিবারের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে। এসব কারণে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তবে মাশরাফির বিরুদ্ধে কোনো অভিযোগ বা তদন্ত না থাকায় তাকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি। এ বিষয়ে আসিফ বলেন, উনি যদি কোনো রাষ্ট্রীয় অপরাধ করে থাকেন তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত তার বিষয়ে এমন কিছু সামনে আসেনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে যারা ভোট দিতে কেন্দ্রে যেতে পারেননি তারা অধীর আগ্রহে রয়েছে ভোট উৎসবে অংশ নেওয়ার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার কথা বলছে সরকার ও নির্বাচন কমিশন। তবে প্রশাসনে কোনো একটি দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বিএনপি অভিযোগ করেছে, প্রশাসন ও ভোট সংক্রান্ত কাজে একটি বিশেষ দলের লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতেও পক্ষপাত করা হচ্ছে।
বিএনপি নেতারা মনে করছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে সেখানে জামাতের আধিক্য রয়েছে, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দলটি। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। সেখানে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন। এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। তবে এর আগে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে দলটি। বিএনপি যা বলেছে সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ করে জামায়াত ইসলামীর পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও জামায়াত ইসলামী লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যার তথ্য বিএনপির কাছে রয়েছে। এসব ঘটনায় তারা উদ্বিগ্ন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এ লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আবিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16236 এই নাম্বারটি আজ থেকে মনে রাখুন। ব্যাংকিং সেবায় অনেক সময় আমরা ভোগান্তির শিকার হই। যদি আমরা কোনো ব্যাংকের সেবা যথাযথ না পাই, অথবা লেনদেনে সমস্যা হয়, অথবা ওই ব্যাংক আপনাকে যথোপযুক্ত সম্মান, মর্যাদা এবং আপনাকে সেবা না দিতে পারে, তাহলে এই নাম্বারটিতে কল করুন। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি সেবা। যে কোনো ব্যাংক সম্পর্কে অভিযোগও এখানে আপনি দাখিল করতে পারবেন। আপনার ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন হোক এই প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির পরে গাজায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকেই হামাস বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালাচ্ছে এবং ধীরে ধীরে তাদের প্রশাসন ও নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করছে। গাজার নিরাপত্তা পরিস্থিতি দুর্বল হওয়ার সুযোগ নেওয়া কোনো ঘটনা যেন আর ঘটতে না পারে, এই লক্ষ্য বিবৃতিতে বারবার উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক অভিযানে হামাস 33 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বিরুদ্ধে শাসন কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা এবং বিদেশি শক্তির সহায়তায় কাজ করার অভিযোগ ছিল। রাফা অঞ্চলে হামাস বিরোধী এক নেতার বিরুদ্ধেও অভিযান চলছে। হামাসের দাবি, এসব ব্যক্তি ইসরায়েলের স্বার্থে কাজ করে গাজায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল। হামাস সরকারের মিডিয়া অফিস প্রধান ইসমাইল আল থাওয়াপ্তা বলেন, আমরা গাজায় নিরাপত্তা, শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে জনগণ নিরাপদে থাকতে পারে। তিনি আরও জানান, ভবিষ্যতে যদি স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে হামাস তাদের অস্ত্র সেই রাষ্ট্রের নিয়ন্ত্রণে তুলে দিতে প্রস্তুত। তবে গাজার শাসন কাঠামোকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে শুধুমাত্র ফিলিস্তিনিদের মধ্যেই, কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল গাজায় পুনরায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং জনমানসে আস্থা ফিরিয়ে আনা, যাতে ভবিষ্যতে যে কোনো চুক্তি বা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় গাজার জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে। 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় গাজায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষাপট নিয়েই বর্তমানে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।